আজকের আলোচনার বিষয় কিছু গ্রহগত বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং যে গুপ্ত প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদেরই বেশ কিছু রিকোয়েস্টের গুপ্ত প্রয়োগ ছিল, যেগুলো নিয়ে বারবার করে বলেছেন বলতে, তো সেগুলো নিয়েও কিছু আলোচনা করব। তো প্রথম যে গুপ্ত প্রয়োগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে কোনো বাড়িতে সুখ বা শান্তি থাকাটা একটা বড় সমস্যার বিষয় হয়ে গেছে। অর্থ রোজগার আছে প্রচুর, কিন্তু বাড়িতে সুখ বা শান্তি নেই। বাড়িতে হয়তো 5 জন ফ্যামিলি মেম্বার, তার মধ্যে দেখা যাচ্ছে 4 জন রোজগার করছে, ভালো টাকা রোজগার করছে, কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র অভাব বাড়িতে বা সংসারে সুখ এবং শান্তির। একসময় দেখা যেত যে তারা প্রত্যেকে একসঙ্গে সকালবেলা হোক, দুপুরবেলা হোক বা রাত্রেবেলা হোক একসঙ্গে বসে একটা আলোচনা করত, গল্প করত, কথাবার্তা বলতো, একসঙ্গে খাওয়া দাওয়া করত। আজকে দিনে দাঁড়িয়ে 5 জনের খাবার টাইম 5 রকম সময়ে। একসঙ্গে বসে হয়তো খাওয়া হচ্ছে বছরে 1 দিন, বছরে 2 দিন। দেখবেন বাড়িতে প্রত্যেকেই আছেন, প্রত্যেকেই থাকেন, নির্দিষ্ট সময়ে কাজে যান, কাজ থেকে ফিরে আসেন। তা সত্ত্বেও দেখবেন কন্টিনিউ কথা হচ্ছে না, কিন্তু যখন যখন কথা হচ্ছে কথাগুলোর মধ্যে একটু ঝাঁঝ বেশি, একটু ঝাঁঝালো ভাব। প্রত্যেকেই স্বাবলম্বী, প্রত্যেকে রোজগার করে, কি পুরুষ কি মহিলা, বাড়িতে একই বাড়িতে কেউ কারোর থেকে কমতি নয় রোজগারের দিক থেকে, এবং তাদের মধ্যে ক্রমশ কিছুটা অহংবোধ বা অহংকার প্রকাশ পাচ্ছে। এইরকম পরিস্থিতি দেখবেন বহু বাড়িতে আজকের দিনে রয়ে গেছে বা আজকের দিনে শুরু হয়েছে। প্রত্যেকেই চায় বাড়ির পরিবেশটা অন্তত সুখে বা শান্তিতে থাকুক, বাড়ির পরিবেশটা যেন সুখ বা শান্তি বিঘ্নিত না হয়। দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে স্বামী স্ত্রী দুজন দু জায়গায় কাজ করছে, রাত্রেবেলা একসঙ্গে বাড়ি ফিরে আসলো, দুজন দুজনের মতো সময় ব্যয় করছে। স্বামী স্ত্রীর মধ্যে যেটা কথা, গল্প, আলাপ আলোচনা, সেই জিনিসটা নেই। কিছু হোক আর না হোক দুজন দুখানা মোবাইল নিয়ে বসে রয়েছে। সারা দিনের শেষে যে দুজনের দেখা সাক্ষাৎ, তাতে যেটা ভালো মন্দ কথা, আলাপ আলোচনা, সেগুলো ফুরিয়ে গেছে। স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মধ্যে একটা শুকনো পরিবেশ তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চারা লেখাপড়ায় ব্যস্ত, ঠিক আছে, লেখাপড়া তো অবশ্যই করতে হবে, নিজেকে স্বাবলম্বী হতেই হবে, কিন্তু তার মাঝখানে যেটুকু সময়, সেটুকু সময়ও দেখবেন মা বাবা এবং সন্তানের মধ্যে একটা মানসিক দূরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেটা হয় মা বাবার জন্য, না হলে সন্তানের জন্য মানসিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, সংসারে অর্থের অভাব নেই এটুকু যেমন সত্যি, ঠিক তেমন প্রত্যেকের মাথাতেই বা বেশিরভাগ পরিবারের মাথাতেই দেখবেন ঋণের বোঝা, ইএমআই সিস্টেম। মাসের অমুক তারিখে ইএমআই, মাসের অমুক দিন অমুক লোক আসবে পাওনাদার, তাকে টাকা দিতে হবে। ধার ঋণের বোঝা মাথায় নিয়ে চলছে সারাটা বছর রোজগার করছে, সারাটা বছর ঋণ চলছে। যার ফলে কি হচ্ছে, ব্যক্তি জীবন বা সংসার জীবনে আর্থিক রোজগার যাই থাকুক না কেন, তা সত্ত্বেও একটা নেই নেই ভাব সংসারে থেকে যাচ্ছে। আজকের যুগে দাঁড়িয়ে বৃথা টাকা নষ্ট করার রাস্তা প্রচুর। বহুজন অযথা টাকা নষ্ট করার রাস্তায় ঢুকে যাচ্ছে। কখনো কোনো বাজে সঙ্গ, কখনো কোনো বাজে নেশা, কখনো কোনো বাজে পরিস্থিতির শিকারে অর্থ নষ্ট হচ্ছে। আলটিমেট অর্থটা নষ্ট হচ্ছে। যদি অর্থটা নষ্ট না হতো তাহলে ব্যক্তির বা সেই পরিবারের মধ্যে অর্থটা থাকতো, অর্থাৎ অর্থের বৃদ্ধি ঘটতো ক্রমশ, কিন্তু সেটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। এই রকম পরিস্থিতির যারা শিকার, বা যে পরিবার বা যে সংসার এরকম পরিস্থিতির শিকার, তাদের উদ্দেশ্যে বলছি, মঙ্গলবার সপ্তাহের একটা দিন মঙ্গলবার স্নান করে হনুমানজির মন্দিরে একটা নারকেল দান করবেন, এবং নারকেলটা যখন দান করবেন, সেই নারকেলটা আপনি তো নিজে সরাসরি হনুমানজিকে দান করতে পারবেন না, কোনো ব্রাহ্মণের দ্বারা সেটাকে দান করাতে হবে।
আপনার নাম, গোত্র, ঠিকানা বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি ওটা দান করে আসবেন নিজের মনস্কামনা জানিয়ে, সংসারে সুখ শান্তি বৃদ্ধির কথা কামনা করে। ওই নারকেলটা ভবিষ্যতে কি হবে, হনুমানজির কাছে প্রসাদ রূপে যাবে এবং সেই হনুমানজির প্রসাদটাই বহু ব্যক্তির হাতে হাতে পৌঁছে যাবে। আপনার জীবনের এই যে সংসারের সুখ শান্তির যে কথাটা বলছিলাম, এটা আপনার ক্রমশ বৃদ্ধি পাবে, বাড়বে, ভালো হবে। কাজটা করবেন, মিলিয়ে দেখবেন আমার কথাটা কতটা সত্যি। আজকের যুগে দাঁড়িয়ে দেখবেন বহু পরিবার নানা রকম ভাবে অশান্তির বেড়াজাল। এবার অশান্তির বেড়াজালের আমি কয়েকটা কারণ বলছি, যেগুলো বহু সংসারে, আমি চেম্বারের অভিজ্ঞতা নিয়ে বলছি, বহু সংসারের ক্ষেত্রে এটা ঘটে থাকে। যেমন আর্থিক রোজগার কারোর কম, সেটা একটা সংসারে অশান্তি। আর্থিক রোজগার বেশি আছে এবং সেই টাকাটা সম্পূর্ণভাবে সংসারে থাকছে না, অন্য কোথাও খারাপভাবে ব্যয় হচ্ছে, সেটা একটা অশান্তি। আবার বহুজন সংসারে আছে থেকেও দেখা যাচ্ছে অন্য কোনো ব্যক্তির প্রতি আসক্ত, এটা একটা সংসারে বড় অশান্তির কারণ। আপনারা জানেন আমি সারা বছর ধরেই বলি যে বশীকরণ কাজ আমি করি না, এটা আমি সারা বছর ধরে বলি। আবার আমি এটাও বলি যে আমার কাছে কোনো খারাপ কাজের উদ্দেশ্য নিয়ে আসবেন না, কিন্তু ভালো কাজ করতে তো আপত্তি নেই, ভালো কাজ তো করাই যায়। দেখুন, ভালো কাজের মধ্যে একটা জিনিস আমি বলছি, আপনাদের কাছে শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবটা আমি ভেঙে বলছি। যেমন ধরুন বিচ্ছেদ কাজটা খারাপ কাজ, অন্যায় কাজ। কিন্তু কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে বা এসে পড়ে, সেটা তো আলটিমেট অন্যায়। কারণ স্বামী স্ত্রীর সুখের সংসারটাকে নষ্ট করছে অন্য কোনো তৃতীয় ব্যক্তি। তাহলে সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তিটাকে কোনোভাবে দুইজনের সম্পর্কের মধ্যে থেকে আলাদা করে দেয়া যায়, তাহলে সংসারটা বেঁচে যাবে, সংসারে অশান্তি হবে না। তাহলে ওই যে আলাদা করে দেওয়া বা বিচ্ছেদ করে দেওয়া, তাহলে এটা অন্যায় কাজ নয়, এটা শুভ কাজ। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক তৈরি করে দেওয়াটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু স্বামী স্ত্রীর সুসম্পর্কের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে, তাকে সরিয়ে দেওয়াটা সেটা অন্যায় কাজ নয়, কিন্তু কাজটা তো বিচ্ছেদ কাজ। কোনো পরিবারে একটা ভালো স্টুডেন্ট, একটা খুব ভালো কোনো স্টুডেন্ট, সেই স্টুডেন্ট কোনো খারাপ সঙ্গে পড়ে গেছে, কোনো খারাপ বন্ধু বা বান্ধবীর পাল্লায় পড়ে গেছে, তার লাইফটাকে হ্যাকল করার চেষ্টা হচ্ছে। যদি সেই খারাপ সম্পর্কটাকে আউট করে দেয়া যায়, তাহলে সেটা তো অন্যায় কাজ নয়, কিন্তু কাজটার নাম বিচ্ছেদ। কিন্তু যদি আপনারা কেউ এসে বলেন যে অমুক অমুক ব্যক্তির মধ্যে বিচ্ছেদটা করে দেন, তাদের হয়তো খুব ভালো সম্পর্ক, ভাইয়ে সম্পর্ক খুব ভালো, বিচ্ছেদ করুন, খুব অন্যায় কাজ। বাবা আমার সঙ্গে সন্তানের সম্পর্ক খুব ভালো, কেউ এসে বলছে এই সম্পর্কটার মাঝখানে বিচ্ছেদ করার চেষ্টা করুন, এটা অন্যায় কাজ। কিন্তু যেই সম্পর্কটা একটা সুসম্পর্ককে নষ্ট করে, তাহলে সেখান থেকে সেটাকে আউট করে দেয়াই ভালো। যদি এই ধরনের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে যোগাযোগ করবেন, কিন্তু কোনো অন্যায় কাজ নিয়ে আসবেন না। অন্যায় বিচ্ছেদ, অন্যায় কাজ পাপের কাজ। এই ধরনের সমস্যা বহু পরিবারে, বহু সংসারে, বহু স্বামী স্ত্রীর মধ্যে ঘটছে। বহু স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স বা ছাড়াছাড়ি বা দুজন পুরো সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে ঘটে, বহু সংসারে ঘটে। মিলিয়ে নেবেন আমার কথাটা কতটা সত্যি। হয়তো আপনার পরিবারের কারোর মধ্যে রয়েছে, আপনার পাড়ায় কারোর মধ্যে রয়েছে, আপনার পরিচিত সার্কেলের কারোর মধ্যে রয়েছে, হচ্ছেই, এটা কন্টিনিউ। কারণ এই ধরনের সমস্যা দিন দিন, আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমি কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না, আমি আমার অভিজ্ঞতায় বলছি, এই রকম সমস্যা দিন দিন বাড়ছে, দেখছি চেম্বারে দিন দিন বাড়ছে। এইবার চলে আসি, আপনাদের বহু জনের একটা অনুরোধ ছিল যে সংসারে ভীষণভাবে দারিদ্রতা
গ্রাস করছে, ভীষণভাবে আর্থিক অভাব অনটন চলছে। এবার দেখুন, আর্থিক অভাব অনটনের আমি তিনটে ধাপ বলে দিই। তিনটে ধাপ কি রকম? যেমন একটা হচ্ছে, একটা ব্যক্তি অর্থ রোজগার করা শুরু করার চেষ্টা করেছে বা অর্থ রোজগার করা শুরু করেছে, বহু চেষ্টা করছে কিন্তু রোজগারের মাত্রাটা সেই লেভেল পর্যন্ত পৌঁছচ্ছে না, আর্থিক খুব চাপের মধ্যে রয়েছে, এটা একটা আর্থিক সমস্যা। আবার ব্যবসা বা কারবার খুব ভালো ছিল বা কোনো চাকরি করত, চাকরিটা চলে গেছে, মানে অর্থ রোজগারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এটা একটা দারিদ্রতা। আবার দেখা যায় অর্থ রোজগার যথেষ্ট পরিমাণে আছে কিন্তু অর্থ ব্যয়ের মাত্রাটা এত বেশি বা এত বেহিসেবি খরচ অথবা এত খারাপভাবে খারাপ দিকে টাকা পয়সাটা নষ্ট হচ্ছে, যার ফলে যে পরিমাণ অর্থ রোজগার হচ্ছে তাতে সংকুলান হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? সংসারে দারিদ্রতা নেমে আসছে। তো এই যে তিন রকম ভাবে দারিদ্রতা আসে বা চলে, তা এর একটা সহজ প্রতিকার বলি। কিন্তু একটা কথা মাঝখানে আমি বারবার বলবো, যেটা আমি অন্যদের থেকে আলাদা কোন জায়গাটায়, আমি সবার আগে বলি মানসিক জোর রাখতে। কারণ আপনার বা আমার বা XYZ ব্যক্তির মনের জোর একমাত্র পারে বহু সমস্যার মোকাবিলা করতে, বহু সমস্যার মোকাবিলা করতে। এবার মনের জোর থাকবে কি থাকবে না, মনের জোরটা ধরে রাখতে পারবে কি পারবে না, সেটা তার জন্মকুণ্ডলী বলবে। কিন্তু তা সত্ত্বেও মানুষ যদি মনের জোরে এগোনোর চেষ্টা করে তাহলে সে দুপা হলেও এক্সট্রা এগোতে পারবে, এটাকে আমি বিশ্বাস করি। তাহলে এই যে দারিদ্রতার যে পয়েন্টগুলো বলছিলাম, এর থেকে একটা খুব ভালো গুপ্ত প্রয়োগ বলছি, যে গুপ্ত প্রয়োগটা বেশ ভালো কাজ করবে। যে কোনো বৃহস্পতিবার একটা ছোবড়া ছাড়ানো আস্ত নারকেল, দেখুন আগেরটা বললাম হনুমানজি মঙ্গলবার, আর এটা বলছি বৃহস্পতিবার, একটা আস্ত নারকেল ছোবড়া ছাড়ানো, একটা হলুদ রঙের সিল্কের কাপড় নেবেন, ছোট এক টুকরো, রুমালের সাইজ হলেই হবে। একটা হলুদ রঙের সিল্কের কাপড় নেবেন, নিয়ে বৃহস্পতিবার দিন স্নান করে নারকেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ কাপড়ের মধ্যে রেখে রুমালের মতো ক্রস গিট দেবেন। ক্রস গিট দিয়ে বেঁধে আপনি আপনার বাড়ির বা যে ঘরটায় থাকেন সেই ঘরটায়, হয় বাড়িতে নাহলে সেই ঘরে, হয় পূর্ব দিকে না হলে উত্তর দিকে না হলে উত্তর পূর্ব কোণায়, হয় পূর্ব দিক না হলে উত্তর দিক না হলে উত্তর পূর্ব কোণায় টাঙিয়ে বা ঝুলিয়ে রেখে দিন বা যত্ন করে রেখে দিন। দেখবেন ক্রমশ আর্থিক উন্নতি বাড়তে শুরু করবে, সংসারে আর্থিক অভাব অনটন আস্তে আস্তে মিটতে থাকবে। এই নারকেলের যে প্রয়োগটা বললাম, নারকেলটা যেন ভালো পরিমাণ জল থাকে, মোটামুটি অন্তত 3-4 মাস অন্তর অন্তর নারকেলটাকে চেঞ্জ করে ফেলবেন। সিল্কের কাপড়টা একই থাকবে, আগেকার নারকেলটাকে জলে ভাসিয়ে দেবেন, আবার নতুন একটা নারকেল রেখে দেবেন, একই সিস্টেমে একই নিয়মে কাজটা করবেন, ভালো ফল পাবেন। এইবার চলে আসি বহুজনের বক্তব্য যে গুপ্ত প্রয়োগ আপনি বলেন এবং সেই সঙ্গে আপনি তন্ত্রমতে স্থায়ী প্রতিকার বলেন, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? খাটনির কাজ নয়। সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে দাঁত মাজবেন না, প্রথমে দাঁত না মেজে স্নান করে আগুনে কিছুটা কালো রঙের সর্ষে ফেলে দিন, আগুনে জ্বালিয়ে দিন, সকালবেলা কাজটা করুন। এই কাজটা করার পরে তারপর দাঁত মাজুন। ঘুম থেকে উঠে দাঁত না মেজে স্নান করবেন, স্নান করে কি করবেন, কালো সর্ষে কিছুটা আগুনে ফেলে দিন, মঙ্গলবার কয়েকটা সপ্তাহ করুন। এবং তারপরে দাঁত না মাজলে নিজেরই শরীরটা ঘিন ঘিন করে, দাঁতটা অপরিষ্কার নোংরা হয়ে রয়েছে, এই কাজটা করার পরে দাঁত মাজুন। আপনাকে বলছি না সারাদিন দাঁত মাজবেন না, অবশ্যই দাঁত মাজবেন, এই কাজটা করার পরে মাজুন। দেখুন কয়েকটা সপ্তাহের মধ্যে এই যে পরপর বাধা বিঘ্ন বিপত্তিগুলো আসছে, বাধা বিঘ্নগুলো কন্টিনিউ কাটতে থাকবে, 1 by 1 কাটতে থাকবে, করুন। বহু সময় বহু ক্ষেত্রে দেখবেন একেবারে নিজের লোক মুখ ফিরিয়ে নিচ্ছে,
হয়তো তারা ভাবছে যে আপনি কোনো সাহায্য চাইবেন, হয়তো তারা ভাবছে যে আপনি কোনো প্রয়োজনে তাদের সাহায্য নেবেন। নিজের লোক, নিজের আত্মীয়রা মুখ ফিরিয়ে নিচ্ছে, এরকম বহু পরিবারে দেখা যায়। সেটা নিজের ভাই বোন হতে পারে, নিজের পরিবারের অন্য কেউ হতে পারে, নিজের আত্মীয় স্বজনরা হতে পারে। এক